আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিয়ামস ক্লাসরুম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমরা যারা ইন্টারেস্টেড আছো, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছে তারা অলরেডি এটার নাম শুনে থাকবে। সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আসলে কি, তারপর এটা কি ইফেক্ট ফেলে, এরপর আমরা কি কি আসলে ইফেক্ট পাই, এসব জিনিস আমরা দেখবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের যদি পড়তে হয় তখন আমাদের প্রথম কয়েকটা টার্ম সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। তারপর আমাদের এটা দিয়ে সামনে যেতে হবে। হ্যাঁ, তো টার্মগুলো আমাদের সম্পর্কে ফার্স্ট অফ অল যে ওয়ার্ডটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। এই ডিজেনারেট অরবিটাল বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের দেখতে হবে। যেমন ধরো আমাদের ডি অরবিটাল টোটাল 5টা, তাই তো আমরা তো অলরেডি এটার নাম জানি। ডি অরবিটাল টোটাল আমাদের 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ফার্স্ট এটাকে আমরা কি বলি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপর আছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লাস্ট একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। যখন এই অরবিটালগুলো সমশক্তিতে থাকবে, সমশক্তি মানে কি, যদি আমি একটা এনার্জির কার্ভ আঁকাই, সমশক্তি সম্পন্ন, যদি আমি এনার্জির একটা কার্ভ এইভাবে আঁকাই যে এদিকে হচ্ছে এনার্জি, তাহলে সবগুলো সেম লেভেল আমাদের শক্তিতেই থাকবে। 5টা অরবিটালি, যদি 5টা অরবিটালি সেম এনার্জি লেভেলে থাকে, মনে করেন এখানে 5 জুল শক্তি, তো 5 জুল শক্তি হচ্ছে 5টা অরবিটালেরই 5 জুল শক্তি যদি হয়ে থাকে, তখন তাদের আমরা বলি কি, ডিজেনারেট অরবিটাল। আর একটা নাম হচ্ছে নন ডিজেনারেট অরবিটাল। নন ডিজেনারেট অরবিটাল। তো আশা করি নাম শুনেই বুঝতে পারছো যে ডিজেনারেট অরবিটাল যদি সমশক্তি সম্পন্ন হয়ে থাকে, নন ডিজেনারেট অরবিটাল অবশ্যই কি অসমশক্তি সম্পন্ন হবে। অসমশক্তি সম্পন্ন। যেমন ধরো আমি যদি এখানে সেম আগের মতো বলি, এটা হচ্ছে এনার্জি কার্ভ উপরের দিকে, তাহলে একটা হচ্ছে ডি এক্স এনার্জি এখানে হবে 5 জুল, ডি ওয়াই জেড এনার্জি হবে মনে করো 5.5, ডি জেড এক্স আরো উপরে, তারপর জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর জেড স্কোয়ার। তাহলে তাদের এনার্জির লেভেলটা কিন্তু সেম, ডিফারেন্ট, তো এদেরকে আমরা বলবো কি নন ডিজেনারেট অরবিটাল। ওকে, ক্লিয়ার? ওকে, তারপর নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে আমাদের লিগেন্ড। লিগেন্ড ওয়ার্ডটা সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। লিগ্যান্ড, লিগ্যান্ড আসলে কি বোঝায়? লিগ্যান্ড মনে করো যাদের লন পেয়ার ইলেকট্রন থাকে, লন পেয়ার ইলেকট্রন যাদের থাকবে, এবং সেই লন পেয়ার ইলেকট্রনকে এরা কিছু ডোনেট করতে পারে বা ডোনেট করে, তাহলে আমরা তাদের কি বলবো? লিগেন্ড। যেমন ধরো অলরেডি তোমাদের কমন যেগুলো নাম আছে সেটা হচ্ছে NH3, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার একটা লন পেয়ার ইলেকট্রন আছে। তারপর তুমি H2O তে যাবা, তাদের হচ্ছে 2টা লন পেয়ার ইলেকট্রন আছে, যারা ইলেকট্রন ডোনেট করতে হবে। তারপর যেমন সায়ানাইড বলতে পারি, নেগেটিভ ইলেকট্রন বেশি আছে যেন নেগেটিভ। তারপর ক্লোরাইড, সবগুলো আমাদের হচ্ছে কি লিগেন্ড। বুঝতে পেরেছ?
হ্যাঁ, তো লিগ্যান্ড তাহলে তাদের কাজ কি হচ্ছে, লন পেয়ার ইলেকট্রনটাকে ডোনেট করে দেয়। এখন আমাদের যে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আছে সেটা অ্যাকচুয়ালি কি, এই ক্রিস্টাল ফিল্ড থিওরিটা হচ্ছে তোমার একটা যৌগের বা একটা যৌগ তোমার রঙিন কেন হয়। অ্যাকচুয়ালি আমরা সেটা জানি কি, অবস্থান্তর মৌল কেন রঙিন হয়ে থাকে বা কালারফুল হয়ে থাকে, তার জন্য যে আমরা থিওরিটা বলি সেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি বা ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব। এখন সে আমাদের যে স্ট্রাকচারে মনে করো এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের সাপোজ যখন একটা কম্পাউন্ড নিয়ে আমরা চিন্তা করি, তখন ধরো বলা আছে আয়রন সায়ানাইড 6টা, তার জন্য হচ্ছে 4 মাইনাস। এটা অ্যাকচুয়ালি থাকে কিভাবে, এটা আসলে থাকে আয়রন তোমার 2+ চার্জ বা ফেরাস যায়, এখানে 6টা আছে সায়ানাইড, সেই সায়ানাইডের এদিকেও সায়ানাইড সায়ানাইড তাদের যেই যে লন পেয়ার ইলেকট্রন ছিল মানে নেগেটিভ যে ইলেকট্রন ছিল প্রত্যেকটারই, তারা প্রত্যেকেই একটা একটা করে আয়রনকে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দিয়ে দিয়ে সন্নিবেশ বন্ধনটাকে গঠন করে। হ্যাঁ, এই যে সন্নিবেশ বন্ধনটা গঠন হলো, এইখানে একটু খেয়াল করলে দেখবা যে সেন্ট্রাল যে অ্যাটমটা বা কেন্দ্রীয় যে পরমাণু সেটা হচ্ছে কি আয়রন, সেটা হচ্ছে কি ধনাত্মক। আর এদের যে চারপাশে যারা এই যে লন পেয়ার ইলেকট্রনগুলো দিয়ে দিয়ে দিল, ডোনেট করলো, এদেরকে যেন আমরা কি বলি, একটু আগে দেখলাম সেটা হচ্ছে লিগেন্ড। এই লিগেন্ড গুলো হচ্ছে দেখো ঋণাত্মক হয়ে থাকে। যখন এই ঋণাত্মক লিগেন্ড গুলো একটা পরমাণুর চারপাশে চলে আসে, আয়রনের চারপাশে চলে আসে, তখন যে আমাদের অ্যাকচুয়ালি যে ক্ষেত্রটা তৈরি হয় সেটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড। এই যে একটা পরমাণুর চারপাশে ঋণাত্মক আয়নগুলো আসলো, এইখানে যে আমাদের নেগেটিভ একটা ক্ষেত্র তৈরি হয়ে থাকলো, সেটাকে বলি আমাদের কি, ক্রিস্টাল ফিল্ড। এই ক্রিস্টাল ফিল্ডের ইফেক্টের ফলে আমাদের যে ডিজেনারেট ইলেকট্রনগুলো আছে, যেমন সাপোজ তার পরেরটা, এই দেখো এখানে হচ্ছে আমাদের ডিজেনারেট ডি অরবিটাল, এদিকে আমাদের এনার্জি যদি এর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যদি এনার্জি থাকে, তাহলে এই যে ডিজেনারেট অরবিটাল বলবো কেন, কারণ হচ্ছে এখানে অরবিটালের ইলেকট্রন যতগুলো আছে ডি ডি অরবিটালটা সবগুলো এনার্জি সেম, পাঁচটাই কিন্তু একই লেভেলেই বরাবর চলে আসে, তো এদেরকে আমরা ডি অরবিটাল ডিজেনারেট অরবিটাল। যখন এই ক্রিস্টাল ফিল্ডের ইফেক্ট আসবে বা লিগেন্ডগুলো যখন অ্যাটাক করলো সেন্ট্রাল অ্যাটমকে, তখন এখানে নেগেটিভ একটা ফিল্ড তৈরি হলো। এই নেগেটিভ ফিল্ডের ফলে সেটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড। যখন এই ক্রিস্টাল ফিল্ড থাকবে, এই ক্রিস্টাল ফিল্ডের ইফেক্টে ডিজেনারেট ডি অরবিটালগুলো কিছুটা এনার্জি ভেরিয়েশনে উপরে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। এদেরকে আমরা বলা হয়, এই ঘটনাকে আমরা বলি বেরি সেন্টার। বেরি সেন্টার তাহলে কি, যখন ক্রিস্টাল ফিল্ডের ইফেক্ট একটা সেন্ট্রাল অ্যাটম বা ধনাত্মক আয়নটার উপর পড়ে, তখন এই এনার্জি ডিজেনারেট অরবিটালগুলো সবগুলোই একটু এনার্জি পেয়ে হাই এনার্জি লেভেলে যায়, যাদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল, তারাও, কারণ ওরাও সেম এনার্জি লেভেলে আছে। কিন্তু এই ক্ষেত্রটাকে আমরা বলবো কি, ভেরি। ওকে, তারপর দেখো যখন এই ডি লিগেন্ডগুলো আমাদের সেন্ট্রাল অ্যাটমে অ্যাটাক করলো,
এদের ইফেক্ট কিছু আছে, এটা আলোচনা করতে হলে আমাদের ডি অরবিটালের শেপগুলো সম্পর্কে একটু দেখতে হবে। ধরো 5টা ডি অরবিটাল আমরা জানি, সেই 5টা ডি অরবিটালের মধ্যে যারা ডি এক্স ওয়াই আছে তারা দেখো এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মধ্যে এক্স আর ওয়াই এর মাঝ বরাবর যাচ্ছে, ওর কোনো এক্সিস বরাবর কিন্তু নেই। সেকেন্ড হচ্ছে ডি ওয়াই জেড যারা, তারা ওয়াই এক্সিস এবং জেড এক্সিসের মাঝ বরাবর আছে। তারপর যারা ডি জেড এক্স জেড আছে তারা দেখো এক্স আর জেড এক্সিসের মাঝ বরাবর, হ্যাঁ। কিন্তু যারা ডি এক্স ওয়াই আছে আর জেড ডি জেড স্কোয়ার আছে তাদের একটু যে অরবিটালের শেপ দেখো এক্সিস এক্স আর ওয়াই এক্সিস বরাবর আছে। ক্লিয়ার? ওকে, যদি এটা হয়ে থাকে একটা শেপ দেখবো আমরা, সেটা হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলিক শেপ। তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ক্রিস্টাল ফ্রিটা হয় এটাকে, এটা আমরা দেখবো। অক্টাহেড্রালটা দেখো, এরা অ্যাকচুয়ালি থাকে তোমার এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর। দেখো এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এক্স, এই যে এটা দেখো, এটা দেখলে আমার ক্লিয়ার বুঝতে হবে। এটা দেখো এক্স আর ওয়াই এক্সিস বরাবর আছে। এরা হচ্ছে আসলে এক্স এক্সিস ওয়াই এক্সিস, আর এই যে উপরের যে লম্বাটা সেটা হচ্ছে জেড এক্সিস। যদি আমরা এগুলোকে প্রত্যেকটাকে অ্যাড করে দেই এইভাবে, তখন দেখবো আসলে এখানে 8টা তল আমরা পাই। ঠিক এইরকম একটা স্ট্রাকচার পাবো আমরা, সরি এইরকম স্ট্রাকচার একটা পাবো, 8টা তল পাবো, হ্যাঁ। তো এখানে আমরা দেখলাম সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এই F6 এই যে ক্যাটায়নটা আমরা নিলাম, ক্যাটায়নটার শেপ ঠিক 6টা সায়ানাইড এসে অ্যাটাক করবে। অ্যাটাক করার পর তারা এই সায়ানাইডগুলো সবগুলো এই যে এই বরাবর একটা আসবে, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা আসবে। যদি আসে একটু খেয়াল করো তোমরা, যখন সে এক্স এক্সিসের দিকে আসলো, এই দিক দিকে আসলো, তারপর আচ্ছা এখানে দেখো এই দিক দিকে আসলো, এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে এই দিকে। সাইনাইডগুলো সবগুলো যেন এক্সিস বরাবর আসলো। একটা অস্ততলীয় স্ট্রাকচার যখন হচ্ছে আমাদের, তখন সাইনাইডগুলো দেখো সবগুলো এক্সিস বরাবর আসার ফলে শুধুমাত্র যারা এক্সিস বরাবর অরবিটালটা আছে তাদের সাথে সাইনাইডের বেশি মনে করো সংঘর্ষ হইতেছে। যখন সায়ানাইড এখানে, যখন সায়ানাইডটা ইলেকট্রনটাকে নিয়ে সামনে পুশ করতেছে, যারা এই যে গ্যাপ দিয়ে আসতেছে সায়ানাইড, তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। যখন এই এক্সিস বরাবর আসতেছে তখনই তুমি দেখো এদের সাথে এই লন পেয়ারে এই এই বরাবর যে ইলেকট্রনগুলো আয়রনের ছিল তাদের মধ্যে রিপালশন বেশি হতেছে, সংঘর্ষ বেশি। তো সংঘর্ষ যদি বেশি হয় তাহলে তুমি একটু চিন্তা করো যে এক্স এক্সিস বরাবর আসতেছে সংঘর্ষটা, তাহলে কি এই অরবিটালে কখনো অসম্ভব? মানে খুব বেশি সংঘর্ষ এক্স ওয়াই এ বেশি হবে যেটা হচ্ছে ফাঁকা, নাকি যারা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যারা এক্সিস বরাবর আছে তাদের বরাবর বেশি সংঘর্ষ? এটা একটু আমাকে ক্লিয়ার করে বলো তো তোমরা। ইলেকট্রনগুলো একটা আসছে এই বরাবর আসতেছে, ডি এক্স ওয়াই এর অরবিটাল হচ্ছে গ্যাপ দিয়ে এই গ্যাপে, এই গ্যাপে, এই গ্যাপে। আর শুধুমাত্র এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের ক্ষেত্রে এক্সিস বরাবর এদের লোবগুলো আছে। যদি এক্সিস বরাবর লোবগুলো থাকে, ইলেকট্রনগুলো এক্সিস বরাবর আসার ফলে সংঘর্ষটা তাদের কি এই লোবগুলাই বেশি হবে নাকি তোমার এই লোবগুলাই বেশি হবে? যেহেতু এরা এক্সিস বরাবর আছে, এটাও এক্সিস বরাবর আছে, অবশ্যই সংঘর্ষ এই দুটার সাথে সবচেয়ে বেশি ঘটবে কাদের তুলনায়? এই তিনটার তুলনায়, অষ্টতলকীয়ের ক্ষেত্রে কিন্তু। তাহলে তুমি যখন সাইনাইডের এইখানে ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স
তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইলেকট্রনগুলো ছিল, সায়ানাইড যখন বাইরে থেকে এসে এইখানে পুশ করা শুরু করলো, এইখানেও একটা সায়ানাইড এসে পুশ করা শুরু করলো, এখানেও সায়ানাইড এসে পুশ করা শুরু করলো, তখন সবচেয়ে বেশি রিপালশন তোমার হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। যেহেতু রিপালশন সবচেয়ে বেশি এটার হয়, তার মানে এরা একটু হায়ার এনার্জিতে থাকবে। বাকি তিনটা যেহেতু এক্সিস বরাবর নেই, যেমন আমরা একটু আগেই দেখলাম, এই যে এক্সিস বরাবর নেই, তারা হচ্ছে ওই এক্সিসের মাঝে গ্যাপ বরাবর, তাহলে তাদের সাথে রিপালশন কম হয়, তারা লোয়ার এনার্জিতে থাকবে। এই বুঝতে পারছো এই কথাটা? রিপালশন এক্সিস বরাবর হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটু হায়ার লেভেল, আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্সিস বরাবর না থাকে, এদেরকে বলা হয় লোয়ার লেভেল। তো এই দুইটারই আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে ইজি ইজি, এটার নাম হচ্ছে ইভেনলি জেনারেটেড, ইভেনলি জেনারেটেড। আর টি টু জি এর নাম হচ্ছে ট্রাইগোনাল টু গ্রুপস, ট্রাইগোনাল টু গ্রুপস। বুঝছো? এখন এইখানে কথা হচ্ছে এইটা, এই যে ইলেকট্রনগুলো গুলো সায়ানাইডের সাথে রিপালশন হওয়ার পর তারা সবাই জোর হয়ে গেল। এখানে দেখো বিজোর অবস্থায় ছিল, সবগুলো এখানে জোর হয়ে গেছে। তো এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা হাই লেভেলে চলে আসে, আর এগুলো হচ্ছে একটু নিচের, তো এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে, যেটাকে আমরা ডেল ই বলতে পারি। এই ডেল ই গ্যাপ যেহেতু হলো কিছু, এই যে এনার্জি ইলেকট্রনগুলো মাঝে মাঝে, অন্য কালার নেই, ইলেকট্রনগুলো কিছু কোনো এনার্জি নিয়ে তারা মাঝে মাঝে এইখান থেকে শিফট করে এই হায়ার এনার্জি লেভেলের অরবিটালগুলো যায়, যাদেরকে আমরা নন ডিজেনারেট অরবিটাল বলছিলাম, এনার্জি আলাদা। তো মাঝে মাঝে তারা কি করে, কিছু এনার্জি শোষণ করে এই ইজি ইলেকট্রনগুলো চলে যায়। তো একটু খেয়াল করে দেখো, আমরা এখানে গেল, আমরা যে বোরের থার্ড ল যে বলছিলাম কি, নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি অরবিটালে ইলেকট্রনগুলো শিফট করে, শক্তি শোষণ করে, আবার যখন কিছুক্ষণ পর শক্তি সরাই নিলে তারা শিফট করে নিম্ন শক্তি স্তরে চলে আসে। এখন তুমি আমাকে বলো, উচ্চ শক্তির গেল, আবার যখন নিম্ন শক্তি স্তরে আসলো, তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স আমাদের আসলো। এই এনার্জি ডিফারেন্সটাকে আমরা কি লিখতে পারতাম? এইচ নিউ, বা আমরা এটাকে লিখতে পারতাম এইচ সি ডিভাইড বাই ল্যামডা। যেহেতু ল্যামডা আমাদের আসছে একটা নির্দিষ্ট তরঙ্গের জন্য, এই ল্যামডাটা বিভিন্ন কালার শো করে। এই যে এদের এনার্জি যে ডিফারেন্সটা, এটা এতটাই তুল্য যে ল্যামডা দৃশ্যমান আলোর মধ্যে থাকে। দৃশ্যমান আলোর জন্য কত? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার এর মধ্যে। যখন তারা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে গেল, আবার উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তরে আসলো, এই এনার্জি ডিফারেন্স যে আমরা ল্যামডা পাই সেটা দৃশ্যমান। এই জন্য আমরা এই যে কি বলে অবস্থান্তর মৌল যারা আছে, এই অবস্থান্তর মৌলগুলোকে রঙিন যৌগ আকারে দেখতে পাই, রঙিন যৌগ
আকারে দেখতে পাই। আর এই যে ডিফারেন্সটা হলো, ডিফারেন্স হওয়ার ফলে যেটা আসলে আমাদের সামনে চোখের সামনে আসে, এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড। বিভাজন। আর এটার ফলে আমরা দৃশ্যমান দেখতে পাই। ক্রিস্টাল ফিল্ডে মেইন থিম হচ্ছে কি, একটু আমরা সামারি যদি করে আসি, ডিজেনারেট অরবিটাল যারা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে থাকে, ডি গুলো 5টা অরবিটালে আমাদের সমশক্তি সম্পন্ন। তো তারা যখন এই সায়ানাইডের ইফেক্টের ফলে সামনে চলে আসে, সায়ানাইড অ্যাটাক করে, তখন আমাদের ক্রিস্টাল ফিল্ড যে তৈরি হয় সেই ফিল্ডের সাথে এই আয়রন আয়ন ক্যাটায়ন কেন্দ্রীয় পরমাণু তার রিপালশন হওয়ার ফলে তাদের এনার্জিটা নিচ থেকে উপরে চলে আসে, যে এনার্জি ছিল হচ্ছে একটা হায়ার লেভেল, যেটাকে আমরা কি বলি বেরি সেন্টার। তো বেরি সেন্টার ইলেকট্রনগুলোকে সায়ানাইড যখন অ্যাটাক করার পর ইলেকট্রনগুলো তাদের মধ্যে নিজেদের মধ্যে সজ্জিত হয়ে এখানে জোর ইলেকট্রন সৃষ্টি করে। আর অষ্টতলকীয়ের ক্ষেত্রে আমরা শেপটা দেখলাম, তারা এক্সিস বরাবর অ্যাটাক করে। যেহেতু ডি অরবিটালের মধ্যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার এক্সিস বরাবর থাকে, তো এদের সাথে এই সায়ানাইডের লন পেয়ারগুলো সবচেয়ে বেশি রিপালশন হওয়ার ফলে তারা একটু হায়ার লেভেলে নিচেতে চলে যায়, আর নিচে তারা লোয়ার লেভেলে চলে আসে। ঠিক আছে, তো হায়ার লেভেলকে আমরা বলি ইজি, ইভেনলি জেনারেটেড, আর নিচেরটাকে আমরা টি টু জি, ট্রাইগোনাল টু জি গ্রুপস। হ্যাঁ, তো এই ইলেকট্রনগুলো নিজ শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে কিছু শক্তি সংখ্যার উপরে ওঠে, আবার শক্তি সরায় নিলে তারা নিজেরাই আবার নিচে চলে আসে। এটার ফলে আমাদের যে এনার্জি গ্যাপটা পড়ে, এনার্জি গ্যাপ হলে তারা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আলো বিকিরিত করে, যেটাই আমরা দৃশ্যমান আকারে দেখতে পাই। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল্ড সবচেয়ে ইন জেনারেল থিওরি, যেটা এইচএসসিতে আমাদের সবচেয়ে বেশি আসে এবং আমরা এটাই লিখে আসি। কিন্তু এর আসলে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে চতুস্থলকীয়। চতুস্থলকীয় এটার ক্ষেত্রে একটু দেখব। চতুস্থলকীয় স্ট্রাকচারটা কিরকম, এটা আসলে এরকম এরকম থাকে, যেটা আমাদের এখানে আর্ট করা আছে সেটা দেখো। এইটার সাথে এইটার সাথে এইটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে তোমার 120 ডিগ্রি, 109.5 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের এক্সিস গুলো কিরকম ছিল, এক্সিস গুলো এরকম ছিল, এক্স ওয়াই একটা জেড যদি খারাপ অবস্থায় থাকতো সেটা এইভাবে থাকতো। প্রত্যেকটার সাথে আমাদের ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটার সাথে এটা আবার এটার সাথে এটা দেখলাম 90 ডিগ্রি। কিন্তু যারা 109.5 ডিগ্রি আছে তারা কি এক্সিস বরাবর আসবে? না। তার মানে সায়ানাইড গুলো বা যে লিগেন্ড গুলো আছে সেই লিগেন্ড গুলো অ্যাটাক করবে এই বরাবর, একটা করবে এই বরাবর, একটা এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর, এই বরাবর যখন অ্যাটাক করবে তুমি একটু খেয়াল করো, যেহেতু এরা এক্সিস বরাবর অ্যাটাক করতেছে না, একটা কোণা হয়ে অ্যাটাক করতেছে এইভাবে। চতুষ্কোণীয় স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো তো, এরা বেশি রিপালশন লম্পেয়ারের সাথে ঘটাবে নাকি এরা বেশি ঘটাবে? দেখো এরা আসছে ডিরেক্ট বরাবর এদের সাথে রিপালশন, তাহলে এদের সাথে রিপালশন বেশি ঘটবে। আর এইখানে যেহেতু এরাও এদিক দিয়ে আসতেছে, বাট লোব, যে এদের লোবটা সেই লোবটা হচ্ছে এক্সিস বরাবর, এক্সিস বরাবর কিন্তু এবার সায়ানাইড গুলো আসতেছে না চতুস্থল ক্ষেত্রে, যেতে 109 ডিগ্রি, তা 90 চেয়ে একটু বেশি হবে। তো তখন এদের রিপালশন হচ্ছে মেইনলি এই লোবগুলোর সাথে। তো এদের সাথে যদি বেশি রিপালশন হয়, তার মানে তুমি আমাকে বলো, এইখানে যে আগে ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ছিল, একটু ধরো
এইখানে যে ডি স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ছিল সেইটা কি বেশি রিপালটেড হয়েছে নাকি কম এবার? অবশ্যই এদের চেয়ে কম। তাহলে এদের এক্সচেঞ্জ করবে। হায়ার লেভেলে থাকবে তোমার তিনটা, আর লোয়ার লেভেল থাকবে তোমার দুইটা। এদের হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর এখানে হচ্ছে তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড। তাহলে এদের যদি চতুষ্ফলকীয় আমাদের বলে, তাহলে কিন্তু ইজি আর টি টু জির মধ্যে পরিবর্তন আসে। তো অনেক সময় আমাদের বলা হয়ে থাকে যে ইজি কি সব সময় এটাই হবে আর টি টু জি এটাই হবে না, এটা আসলে ডিপেন্ড করে তোমার লিগেন্ড গুলো কিভাবে আসতেছে, তার চেয়ে বেশি ডিপেন্ড করতেছে তোমার তাদের শেপটা আসলে কিরকম। শেপ যদি এক্সিস বরাবর এরকম হয়ে থাকে, তখন আমাদের রিপালশন গুলো তোমার ডি এক্স স্কোয়ার আর ওয়াই জেড স্কোয়ার সেটা বেশি থাকে, তো তারা উপরের লেভেলে চলে যায়। আর টি টু জিতে এই তিনটা থেকে যায়। বাট যখন তোমার শেপটা থাকবে এরকম, যেটা এক্সিস না হয়ে তারা একটা অ্যাঙ্গেলে আসবে, তখন তাদের মধ্যে রিপালশন সবচেয়ে বেশি হয় এই তিনটাতে। তখন এরা অ্যাকচুয়ালি তোমার হায়ার লেভেলে চলে গেল। তো ক্রিস্টাল ফিল্ডের যে যত রকমের এখানে আলোচনা, বেসিক আলোচনা আছে সবগুলো আমরা এখানে করে দিয়েছি। তাও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। সবাইকে ধন্যবাদ। ওকে।